প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের পড়াবো দ্বাদশ শ্রেণীর পাঠ্য একটি কবিতা, সমর সেনের মহুয়ার দেশ। কবি সমর সেন যে মহুয়ার দেশ কবিতাটি লিখেছিল, সেই কবিতার মধ্যে কবি আধুনিক নাগরিক সভ্যতার যে ক্লান্তি, গ্লানি ও নগর জীবনের যান্ত্রিক সভ্যতা মানুষের জীবনকে কতটা ব্যতিব্যস্ত করে তুলেছে তার এক কাহিনী এখানে তুলে ধরেছেন। আচ্ছা, কবিতাটি পাঠের আগে কবি সম্পর্কে আমাদের কিছু জেনে রাখা দরকার। কবি সমর সেন আধুনিক বাংলা কবিতার নবজীবনের বিশেষ মধ্যবিত্ত সমাজের চেতনার ক্লান্তি, নৈরাশ্য আর অবক্ষয়ের নিপুণ রূপকার ছিলেন। বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক ও ইতিহাসবিদ দীনেশচন্দ্র সেনের পৌত্র সমর সেন। 1916 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর কলকাতার বাগবাজারে কবির জন্ম। কবির পিতৃপুরুষের আদি নিবাস ছিল ঢাকার মানিকগঞ্জে। অরুণচন্দ্র সেন এবং চন্দ্রমুখী দেবীর সপ্তম সন্তান ছিলেন সমর সেন। 1941 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল সুলেখা সেনের সঙ্গে সমর সেনের বিয়ে হয়। প্রথম জীবনে বাড়ি থেকে কবির লেখাপড়া শুরু হয়। 12 বছর বয়সে বাবা মার মৃত্যুর পর সমর সেন কাসিম বাজারের পলিটেকনিক স্কুলে ক্লাস 7-এ ভর্তি হন। কিন্তু স্কুলে কবি খুব অনিয়মিত ছিলেন। তার উৎসাহ ছিল শরীরচর্চা, প্রকৃতির সৌন্দর্য সাধনায়। পারিবারিক সূত্রে নিজেকে গড়ে তোলার উপযুক্ত পরিবেশ পেয়েছেন কবি। সেখানে রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিনের মতো কবি, আব্বাস উদ্দিনের মতো গায়কের সান্নিধ্য যেমন ছিল তেমন ছিল বঙ্কিম বিহারী মুখোপাধ্যায়, রাধা রমন মিত্রের মতো রাজনীতির ব্যক্তিত্বের সঙ্গেও পরিচয়। 1932 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করেন কবি। কটেজ চার্চ কলেজে পড়াশোনা শুরু করেন। ইংরেজি সাহিত্য কবির দক্ষতা শীঘ্রই প্রকাশ পায়। ইংরেজি সাহিত্যে কবি অসাধারণ দক্ষতার পরিচয় দেয়। একদিকে ছিল কল্লোল, কালিকলমের মতো পত্রিকার প্রভাব, অন্যদিকে ইয়েটস, শেক্সপিয়ারের বিভিন্ন রচনায় তিনি স্বচ্ছন্দে বিচরণ করতেন। 1936 খ্রিস্টাব্দে বিএ পরীক্ষায় ইংরেজি ভাষা ও সাহিত্যে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন। 1938 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। বাংলা সাহিত্য জগতে সমর সেন একটি নতুন অধ্যায় সূচনা করেন। বিষয় নির্বাচন এবং রচনা রীতির বিশিষ্টতায় স্বল্পকালের মধ্যে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। রোমান্টিকতা বর্জিত তীক্ষ্ণ ভাষা ব্যবহার তার কবিতাগুলি স্বতন্ত্র করে তুলেছিল। 1933 খ্রিস্টাব্দে সিংহস্য পত্রিকায় সমর সেনের প্রথম কবিতা প্রকাশিত হয়। এরপর সঞ্জয় ভট্টাচার্যের পূর্বাশা এবং বুদ্ধদেব বসু কবিতা পত্রিকাতেও তার কবিতা প্রকাশ পায়। এই কবিতা পত্রিকাতেই সমর সেনের কবিতা পড়ে উচ্ছ্বসিত হয়ে রবীন্দ্রনাথ লেখেন, সাহিত্যে এর লেখা ট্যাক্সই হবে বলেই বোধ হয়। 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সমর সেনের প্রথম কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা। 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। এর পরের বছরেই প্রকাশিত হয় তার তৃতীয় কাব্যগ্রন্থ নানা কথা। এরপরে তিন পুরুষ খোলা চিঠি
প্রভৃতি বই প্রকাশ করেন। 1944 খ্রিস্টাব্দে থেকে কবিতা লেখার প্রতি তাঁর আগ্রহ ক্রমশ কমে যায়। 1945 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে বিষ্ণুদেব মহাশয়কে কবি লিখেছিলেন, পদ্য কবিতা কেন, কোনো কবিতা সম্পর্কে এমন আর উৎসাহ নেই। 1946 খ্রিস্টাব্দে জন্মদিনে কবিতা দিয়ে তিনি তাঁর কবি জীবনের উপসংহার টানেন। কবি খ্যাতির শীর্ষে থেকে তাঁর এই স্বেচ্ছা নির্বাসন পরবর্তী প্রায় 40 বছরের জীবদ্দশাতেও তিনি বজায় রেখেছিলেন। অর্থাৎ 1946-এর পরে তিনি আর কোনো কবিতা রচনা করেনি। কর্মজীবন, কবি 1940 খ্রিস্টাব্দে কাঁথি কলেজে সমর সেনের অধ্যাপনা শুরু হয়, পরে দিল্লি অধ্যাপনা শুরু করেন। তবে কবিতার পাশাপাশি কবি অধ্যাপনার জীবনেও স্বেচ্ছায় ইতি টানেন। অধ্যাপনার চাকরি ছেড়ে তিনি সাংবাদিকতা পেশা হিসেবে গ্রহণ করেন। অল ইন্ডিয়া রেডিও দ্য স্টেটম্যানের সম্পাদকের কাজে যোগ দেন তিনি। এরপর 1957 খ্রিস্টাব্দে অনুবাদকের চাকরি নিয়ে তিনি মস্কোয় যান। 4 বছর পর ফিরে এসে যোগ দেন হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায়। এরপরে প্রথমে নাও ও পরে ফ্রন্টিয়ার পত্রিকায় তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন। সশস্ত্র বিপ্লববাদের সমর্থনে এই সাময়িক পত্রে লিখে গিয়েছেন নির্ভীক কবি সমর সেন। জীবদ্দশায় ফ্রন্টিয়ারের সম্পাদক থাকাকালীন 1987 খ্রিস্টাব্দে 23 আগস্ট তাঁর মহাপ্রয়াণ ঘটে। যাই হোক, কবির যে প্রতিবাদী মানসিকতা, চিন্তা চেতনা বাংলা সাহিত্যকে উজ্জ্বল করে দিয়েছে। এখন কবি সম্পর্কে তোমরা জানলে, এবারে কবিতা সম্পর্কে কিছু আলোচনা। কবি সমর সেনের মৌহাদ্দেশ কবিতাটি কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 1937 খ্রিস্টাব্দে 21 বছর বয়সে কবি এই কবিতাটি লিখেছেন। যাই হোক, কবিতা পড়ার আগে কবিতার বিষয়বস্তু সম্পর্কে একটু আলোচনা করি। কবি সমর সেন দীর্ঘদিন নগর জীবনের যান্ত্রিক সভ্যতায় আবদ্ধ ছিলেন। নগর জীবনের যান্ত্রিক সভ্যতা কবিকে ব্যতিব্যস্ত করে তুলেছে। যান্ত্রিক সভ্যতার হৃদয়হীনতা কবির হৃদয়কে ব্যথিত করেছে। তাই কবি সেই যান্ত্রিক সভ্যতা ছেড়ে বহু দূর দূর দেশে মহুয়ার দেশে চলে যান। কিন্তু সেখানে কবি মহুয়া ফুলের গন্ধ, মহুয়া দেবদারু গাছের রহস্যময় ছায়াঘন পরিবেশ, সমুদ্রের গর্জন কবির মনকে আপ্লুত করে। কিন্তু কবি হঠাৎ শুনতে পেলেন সেই মহুয়ার দেশে কয়লা খনির শব্দ, মহুয়ার দেশে রাত জাগা শ্রমিকদের দেহে ধুলোর কলঙ্ক। অর্থাৎ কবির সেই স্বপ্নের রোমান্টিকতার মহুয়ার দেশে সেই যান্ত্রিক সভ্যতা থাবা বসিয়েছে। সেখানেও যান্ত্রিক সভ্যতা গ্রাস করেছে, সেই গ্রামীণ স্নিগ্ধ পরিবেশকেও নষ্ট করে দিচ্ছে। যাই হোক, কবিতাটা আমি পড়ছি, তোমরা একটু শোনো। মাঝে মাঝে সন্ধ্যায় জলস্রোতে অলস সূর্য এঁকে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। অর্থাৎ কবি বলছেন কি, যে অলস সূর্য অর্থাৎ অস্তগামী সূর্য, মানে সূর্য সারাদিন তাপ বিকরণ করে যখন সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, অর্থাৎ সূর্য যেন বিশ্রামের অপেক্ষায় যেন তার নিজের গৃহে ফিরে যাচ্ছে, এবং ধীরে ধীরে সেই সূর্যের যে দৃশ্য সেটাকে কবি অলস সূর্য বলে তুলনা করেছেন। আর সেই অস্তগামী সূর্যের যে রঙিন আলোর ছটা জলের উপরে পড়েছে, কবির কল্পনায় যেন মনে হচ্ছে যে জলের ওপরে গলিত সোনার উজ্জ্বল স্তম্ভ যেন প্রভাসিত হচ্ছে বা
ভাস্বর হচ্ছে, আর সেই জলের স্রোতে ঢেউয়ে যেন ধূসর ফেনার মধ্যে যেন কোনো কিছু আগুন লাগিয়ে দিয়েছে বলে কেউ যেন কোনো কিছু আগুন লাগিয়ে দিয়েছে বলে কবির কল্পনায় প্রতিভাত হচ্ছে। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। কবি যে অস্তগামী সূর্যের যে রোমান্টিক প্রতিচ্ছবি অঙ্কন করেছেন এবং অস্তগামী সূর্যের আলো যে জলের ওপর পড়েছে গলিত সোনার স্তম্ভের মতো লাগছে, এবং কিন্তু কবি বলছেন যে সেই গলিত সোনার স্তম্ভ কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে না। সেই উজ্জ্বল স্তব্ধতার মধ্যে বাঁকা পথ দিয়ে ঘুরে ঘুরে আসছে কি শীতের দুঃস্বপ্নের মতো ধোঁয়া, অর্থাৎ প্রাকৃতিক দূষণ, প্রাকৃতিক বিপর্যয়, সেই প্রকৃতির রহস্যময় সৌন্দর্যময় রূপ বা অস্তগামী সূর্যের যে সোনাগলিত রূপ, সেই রূপটাকে নষ্ট করে দিতে আসছে। তাই কবি এই যান্ত্রিক সভ্যতা ছেড়ে কি করতে চেয়েছেন? অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। অর্থাৎ কবি সেই যান্ত্রিক সভ্যতা বা যান্ত্রিক শহর ছেড়ে কোথায় চলে যেতে চেয়েছেন? অনেক অনেক দূরে মহুয়ার দেশ, সেখানে রাস্তার দুধারে দেবদারু গাছ দীর্ঘ রহস্যময় ছায়া বিস্তার করে দাঁড়িয়ে রয়েছে। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের গর্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আমার কান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। কবি সেই দূর মহুয়ার দেশে, মেঘমদির মহুয়ার দেশে কি শুনেছেন না, সেখানে পথের দুই ধারে দেবদারু গাছের ছায়া আর রাত্রেবেলা সমুদ্রের গর্জন বা সমুদ্রের দীর্ঘশ্বাসী গর্জন যেন সেই গ্রামীণ পরিবেশের নির্জনতাকে ভঙ্গ করে দিচ্ছে, আলোড়িত করে দিচ্ছে। আর নগর জীবনে, যান্ত্রিক নাগরিক জীবনে থাকা ক্লান্ত কবি মহুয়ার সৌন্দর্য, মহুয়ার দেশের প্রাকৃতিক রহস্যময়তার মধ্যে গিয়ে নিজেকে এতটা বিহ্বল হয়ে পড়েছেন যে তিনি মহুয়ার হচ্ছে ফুলের তলা, মহুয়া গাছের তলায় ক্লান্তিতে শুয়ে পড়বেন এবং তার গায়ে মহুয়া ফুল ঝরে পড়বে এবং মহুয়া ফুলের গন্ধে তিনি বিহ্বল হবেন। এবারে দেখো, তাহলে কবি যান্ত্রিক সভ্যতা ত্যাগ করে বা যান্ত্রিক নাগরিক পরিবেশ ত্যাগ করে মহুয়ার দেশে গেছে। কিন্তু কবির সেই মহুয়ার দেশে যাওয়া এবং মহুয়ার দেশে যে শান্তস্নিগ্ধ রোমাঞ্চকর প্রাকৃতিক পরিবেশ, যে রূপ রস গন্ধ উপভোগ করা দীর্ঘস্থায়ী হয়নি। তা কিভাবে হয়নি? এবার দেখো, এখানে অজস্র নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। সেই মহুয়ার দেশে যে গ্রাম্য নিঃশব্দ নির্জন প্রাকৃতিক পরিবেশ, রোমান্টিক প্রাকৃতিক পরিবেশে সে যে রোমাঞ্চকরতাকে ভঙ্গ করে দিচ্ছে কে? যান্ত্রিক সভ্যতা। এখানে এসেও থাবা বসিয়েছে। এখানে কিভাবে থাবা বসিয়েছে? এখানে এসে দেখা যাচ্ছে কয়লা খনির বিশাল শব্দ এবং রাতের অন্ধকারে গম্ভীর শব্দ। আর শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এই যে কয়লা খনির যে শ্রমিকদের কবি মহুয়ার দেশে দেখেছেন, তাদের চোখে মুখে দেখা যাচ্ছে যে ধুলোর কলঙ্ক এবং ঘুমহীন বা নিদ্রাহীন রাত জাগা শ্রমিকদের চোখে মুখে ধুলো দেখে কবি মনে করছেন যে তাদের মধ্যেও একটা দুঃস্বপ্ন বা দুর্ভাবনা যেন তাদের মনকে আচ্ছন্ন করে দিচ্ছে। কি দুর্ভাবনা? না যান্ত্রিক নাগরিক সভ্যতা, যান্ত্রিক নাগরিক জীবন, যান্ত্রিক নাগরিক দূষণ যেন এই শান্তস্নিগ্ধ মহুয়া আর দেশের প্রাকৃতিক পরিবেশকে গ্রাস করতে এগিয়ে আসছে। অর্থাৎ কবি এই কবিতার মধ্যে দিয়ে তাহলে দুটো জিনিস ব্যাখ্যা করলো কি? একে হচ্ছে
অস্তগামী সূর্যের রোমাঞ্চকর প্রাকৃতিক পরিবেশ, আর সেই রোমাঞ্চকর প্রাকৃতিক পরিবেশ দেখে কবি বিহ্বল হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই রোমাঞ্চকর প্রাকৃতিক পরিবেশকে নষ্ট করতে কে আসছেন? বঙ্কিম পথে শীতের দুঃস্বপ্নের মতো ধোঁয়া, দূষিত পরিবেশ, দূষিত বাতাস। তখন কবি সেখান থেকে ত্যাগ করে কোথায় চলে যাচ্ছেন? নাগরিক জীবনের ক্লান্তি দূর করার জন্য, নাগরিক জীবনের যান্ত্রিক সভ্যতার ক্লান্তি দূর করার জন্য মহুয়ার দেশে গিয়ে দেবদারু রহস্যময় ছায়া ঘন পরিবেশ এবং সমুদ্রের গর্জন কবির মনকে বিহ্বল করে দিয়েছে। কবি এতটা বিহ্বল হয়েছে যে মহুয়া ফুলের গাছের তলায় শুয়ে পড়েছেন তার নিজের মানসিক ক্লান্তি দূর করার জন্য। মহুয়ার ফুল তার চোখে মুখে ঝরে পড়ছে এবং মহুয়া ফুলের গন্ধে তিনি আত্মবিহ্বল হয়ে পড়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই শান্তস্নিগ্ধ মহুয়ার দেশের প্রাকৃতিক পরিবেশও যান্ত্রিক সভ্যতার আগ্রাসী থাবা থেকে বাদ যায়নি। সেখানেও কবি হঠাৎ শুনতে পেলেন কয়লা খনির গভীর শব্দ। সেখানকার শ্রমিকদের মুখে চোখে দেখলেন যে শিশির ভেজা ধুলোর কলঙ্ক এবং তাদের নিদ্রাহীন চোখে বা রাত জাগা চোখে দেখতে পেলেন দুঃস্বপ্নের মতো যান্ত্রিক সভ্যতার আগ্রাসনীর দুর্ভাবনা, যেন যান্ত্রিক সভ্যতা তাদেরকে আগ্রাসন করতে আসছে। অর্থাৎ যান্ত্রিক নাগরিক সভ্যতা শুধু শহরে নয়, তা গ্রামগঞ্জে, গ্রামের শান্তস্নিগ্ধ পরিবেশকেও ধ্বংস করতে এগিয়ে যাচ্ছে। এই কবিতার মধ্যে দিয়ে কবি সেটা তুলে ধরেছেন। আশা করি কবিতাটি তোমাদের আমি ভালো করে বোঝাতে পারলাম। এবারে তোমরা 10 মিনিট কবিতাটি পড়ো, তারপরে কিছু কোশ্চেন অ্যান্সার আমি দেবো।